দাদন করে সুদ নিয়ে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার ফিসটা দিতে হয়েছে। কি দুঃখজনকভাবে একটা ছকের মধ্যে বাংলাদেশ চলছে। তারপরে যে দাদনের ব্যবসা আছে, অনেক কিছু আছে, ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে হাওরের দুর্যোগ দুর্দশা নিয়ে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের হাওর অঞ্চলের লিডারশিপের অভাবে হয়তো যেভাবে অ্যাড্রেস করা উচিত ছিল হয়ে ওঠেনি, অথবা যখন যে লিডারশিপ ছিলেন তিনি হয়তো তার চোখের শান্তিটা দেখেছেন, কৃষকের মনের শান্তি তিনি কখনো খুঁজতে যাননি। হাওরের সন্তান হিসাবে ঢাকার রাজনীতিতে আমি হাওরের সন্তান হিসাবে জায়গা করে নিয়েছি। আমি এখনের কথা বলছি না, তখনকার সময়ে হাওরের সন্তান এখানে ঢাকার রাজনীতিতে জায়গা করেছে। কিন্তু হাওরের কৃষকের মনের ভিতরের কষ্টটা আমি কখনোই আমার কথার মাধ্যমে প্রতিফলিত করিনি। তাদেরকে বিবেকের কাঠগড়া এখন দাঁড়ানো উচিত। আইনি কাঠগড়া হয়তো দাঁড়ানো যাবে না, কিন্তু বিবেকের কাঠগড়ায় দাঁড়ানো উচিত। এবং সেই সমস্ত বিষয় থেকে আমরা যারা এখন হাওরের সন্তান হিসাবে রাজনৈতিক কর্মী আছি, ডেপুটি স্পিকার, স্পিকার, মন্ত্রী, ইটস এ টেম্পোরারি পজিশন। ইউ আর জাস্ট ডিসচার্জিং ইউর রেসপন্সিবিলিটি। দায়িত্বটা আমি ডিসচার্জ করছি, কিন্তু নৈতিকভাবে, মানসিকভাবে একজন মানুষ হিসাবে আমার যে দায়িত্ব বা করণীয় সেটা যদি করতে পারি, তখনই কিন্তু প্রকৃত অর্থে একজন রাজনৈতিক কর্মী হিসাবে সার্থকতা আসবে। আমি আজকে যারা সাংবাদিক বন্ধুরা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা আমাদের এই ভয়েসটা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে কিভাবে নীতি নির্ধারণী পর্যায়ে আওয়াজটা তোলা যায় এবং কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। আমরা শুধু বলবো না আমাদেরকে এই প্রজেক্ট দেন, ওই প্রজেক্ট দেন। আমাদের প্রথম দাবি হওয়া উচিত একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠনপূর্বক পার্টনারশিপ, অর্থাৎ কৃষকদের সাথে কথা বলে তাদের সমস্যাটা জেনে তারপর হয়তো কোনো ভূমিকা নিতে পারেন। তারপরে ধরেন বীজ, আমাদের এক ফসল, দেখা যায় যে অনেক সময় আগাম বন্যা চলে আসলে ধানটা চলে যায়। অনেক বীজ আছে, নতুন নতুন উদ্ভাবন করতে পারেন যারা কর্মকর্তা আছেন, সায়েন্টিস্টরা আছেন, যে আমরা যদি আমাদের হারভেস্টের টাইমটা যদি একটু আগে রোপণ করতে পারি, আগে তুলতে পারি, তাহলে হয়তো অনেক ফসল মানে এই ক্যাটাস্ট্রফি থেকে, আমি তো বলবো এটা একটা হিউম্যান ক্যাটাস্ট্রফি থেকে রক্ষা পেতে পারে। এই যে দেখেন আমাদের এই সাম্প্রতিক সময় যেটা হলো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী সেই দিনেই পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বললেন 3 মাস কৃষকদেরকে প্রণোদনা বা সহযোগিতা করা হবে হাওর অঞ্চলের, কিন্তু যখন তালিকাটা করা হলো, আমি হাওর অঞ্চলের এমপি হিসাবে আমাকেও ডেকে পাঠিয়েছিলেন, আমরা বসেছিলাম, আমি নিজেই অবাক হয়ে গেছি। মানে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার চেয়ে 3 ডাবল বেশি তালিকায় নাম এসছে। কিভাবে সম্ভব? কারণ একটাই, ওই যে লিস্ট করো, ঢাকা থেকে বলে দেয়, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন লিস্ট করে পাঠিয়ে দেয়। প্রকৃত অর্থে লিস্টে যাচাই পর্যন্ত করা হয় না যে এই লোকটা। তারপরে আবার এখন লিস্টটাকে রিভাইজ করা হচ্ছে। হ্যাঁ, যারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত তারা পেতে পারে, বরঞ্চ যারা ক্ষতিগ্রস্ত হয়নি, টোটাল বাজেটটা যদি ক্ষতিগ্রস্তের কাছে যাওয়া যায়, তার জন্য তো এটা বেটার অফ। কারণ আমি তো আমার ছেলেবেলা এখনও মনে পড়ে, আমার বাবা ধান বিক্রি করে আমাকে পরীক্ষা ফিস দিয়েছেন। যে সময় ধান হয়নি ফসল, আমার মনে আছে ইন্টারমিডিয়েট পরীক্ষার সময়, আমাদের ওই সময় ফসল এইবার আরও ভয়াবহভাবে, যেটা আমরা বলি ফসল মারা গেছিল ফসলটা, তখন দাদন করে সুদ নিয়ে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার ফিসটা দিতে হয়েছে। কি একটা ফিস দিতে হয় না, এক্সাম ফিস, সেটা দিতে হয়েছে। তো এই যে কষ্টটা আমরা বুঝি, সেই কষ্ট থেকে এখানে উঠে এসেছি। কিন্তু আনফর্চুনেটলি বিভিন্ন কারণে স্যার যে কথাটা বললেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দুঃখজনকভাবে একটা ছকের মধ্যে বাংলাদেশ চলছে, যে ছক থেকে বের করাটা খুব দুরূহ হয়ে যাচ্ছে। আমি প্রায়ই বলি, জানি না নেক্সট ইলেকশন করব কিনা, বিকজ আই এম ডেডিকেটিং মাইসেলফ টুয়ার্ডস পিপল। মানুষের জন্য ডেডিকেট করছি, নিজের পেশাটাকে
5 বছরের জন্য বন্ধ করে যে মানুষের জন্য কাজ করতে চাই সেই কাজটা যদি আমি না করতে পারি, হোয়াটস দ্য পয়েন্ট টু হোল্ড দ্য চেয়ার? ইটস নো পয়েন্ট। পদে পদে বাধা আসছে। যে কোনো পরিকল্পনা যখন করি এইভাবে না ওইভাবে করলে ভালো হয়। এখন অনেকেই হয়তো আপনারা বলতে পারেন, কেন আপনারা তো মেম্বার অফ পার্লামেন্ট, ডেপুটি স্পিকার, কেন আপনারা এটা ভাঙতে পারেন না? ভাই, ভাঙতে পারি না এই কারণেই বয়স মাত্র আমাদের 3 মাস। চেষ্টা করব ভাঙার জন্যে, যেন যাদের জন্য করা তারাই যেন উপকারভোগী হয়। মাঝখানের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো, এই অবস্টিকলগুলো আমরা একার দ্বারা ল মেকার হিসাবে বা জনপ্রতিনিধি হিসাবে সম্ভব না। প্রত্যেককে এগিয়ে আসতে হবে উইথ এ ডোনাফাইড ইন্টেনশন, সততার নিয়ত নিয়ে, সততার সাথে, দেশপ্রেমের সাথে। আমি তো প্রায় সময়ই আমাদের যারা আছেন প্রশাসনের লোকজনকে বলি যে ভাই, আল্লাহর ওয়াস্তে আমাদের কিন্তু যে যাই করি দুনিয়াতে দিন শেষে কিন্তু 3.5 হাত, অর্থাৎ আমি 3.5 হাত জায়গা আমার জন্য বরাদ্দ, এইটা নিয়ে যেন প্রতিদিন সকালে আমার জীবন শুরু হয়। সেই কথাটা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি। কেন? কারণ আমার এই 3 মাসের যে অভিজ্ঞতা হয়েছে, অনেস্টলি স্পিকিং, আনফর্চুনেটলি অ্যাডভার্স একটা এক্সপিরিয়েন্স হচ্ছে প্রতিনিয়ত। তো কথাগুলো বললাম আপনাদের সকলের সামনে। আমরা আমাদের লেখনের মাধ্যমে রাজনৈতিক কর্মী হিসাবে, আমাদের রাজনৈতিকভাবে কবি, সাহিত্যিক যারা স্যারেরা আছেন, মানে জাতির বিবেক, শ্রদ্ধাভাজন মানুষ, প্রত্যেকে যদি একত্রে কাজ করি, যে বাংলাদেশ আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করে গেছেন শুধুমাত্র একটা পতাকা বা একটা পাসপোর্টের জন্য না। আমাদের যে অর্থনৈতিক স্বাধীনতা, আমাদের যে মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার এবং কনস্টিটিউশনাল যে রাইটস, সেই রাইটসগুলা আমরা যদি পেতে চাই, সবাইকে একসাথে কাজ করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী তিনি চেষ্টা করছেন। আমরা সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের নিজেদের জন্য যতটুকু না পারি, আমাদের সন্তানদের জন্য আগামীর একটা সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সেই প্রত্যাশাতেই আল্লাহ হাফেজ।